আচ্ছা, তো এর আগ পর্যন্ত আমরা সিএমএস এর যে বিষয়গুলো আছে এগুলো কভার করছিলাম। সিএমএস আপলোড করছিলাম, কিভাবে টেমপ্লেট তৈরি করতে হয়, কিভাবে হচ্ছে টেমপ্লেট কাস্টমাইজ করতে হয়, কিভাবে একটা পেজ ডিজাইন করতে হয়, এই কাজগুলো আমরা করছিলাম। আজকে আরেকটু অ্যাডভান্স জায়গাতে যাবো, আমরা একটু এক ক্যাটাগরি পেজ গুলা আদার্স কি কি ফাংশনালিটি আছে এগুলো একটু বুঝার চেষ্টা করবো। লোড হোক এটা। আশা করি আগের ক্লাসটা খুব ভালোভাবে বুঝছি আমরা। আগের ক্লাসটা বুঝে নিতে হবে। ওকে, ফাইন। এখানে আমরা কি করছিলাম, এখানে সিএমএস নিয়ে আমরা কিছু কাজ করছিলাম। ওকে যদি দেখি, ব্লগ নামে একটা পেজ তৈরি করছিলাম একদিন। এই যে এখানে আমাদের ব্লগ পেজ গুলা আমরা শো করছিলাম, ব্লগ পোস্ট গুলা। এন্ড এখানে আমাদের দুইটা টেমপ্লেট তৈরি হয়েছিল, একটা হচ্ছে পোস্ট ক্যাটাগরি টেমপ্লেট আর একটা হচ্ছে ব্লগ পোস্ট টেমপ্লেট। সো ব্লগ পোস্ট টেমপ্লেট আমরা রেডি করছিলাম, যতটুকু মনে পড়ে। হ্যাঁ, আর আমরা যদি ব্লগ ক্যাটাগরি টেমপ্লেট চিন্তা করি, তাহলে দেখবো আমরা এখানে কিছু তৈরি করি নাই। এখন পয়েন্ট হচ্ছে আমরা ব্লক ক্যাটাগরি টেমপ্লেটটা কি, এটাকে বুঝতে হবে। দেখেন, আমরা যেই ক্যাটাগরি গুলা বানাইছি, মানুষ চাইলে কিন্তু এমন হইতে পারে যে আহ পুরো ব্লগ পোস্টটা সে দেখতেছে, হঠাৎ করে তার মনে হইলো যে আচ্ছা, এটা তো হচ্ছে ওয়ার্ডপ্রেস রিলেটেড আপডেট, আমি তো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, বা আমি তো ওয়েব ফ্লো নিয়ে কাজ করতেছি, আমার ওয়েব ফ্লোর আপডেট সম্পর্কে আর কি কি দেখি, তো এই ওয়েবসাইটে কি কি আছে ওই নিউজ গুলো আমরা দেখি। আমরা কিন্তু এরকম করি, তাই না? তো কোনো একটা ওয়েবসাইটে আমরা যাই, গিয়ে দেখি ওই ওয়েবসাইটের নির্দিষ্ট কোনো একটা ক্যাটাগরির কোনো একটা নিশে আমি হয়তো ইন্টারেস্টেড। দেন ওইটা আমি ভিজিট করি, ওইটা আমি দেখার চেষ্টা করি। ওকে, সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি চাই নির্দিষ্ট নিশের বা নির্দিষ্ট ক্যাটাগরির পোস্ট গুলো শো করাইতে, দেন আমরা এটা কিভাবে শো করাইতে পারি? এটার জন্য আমাদের কি করতে হবে, ওই সিমিলার ওয়েতে আমাদেরকে ডিজাইন করতে হবে যেভাবে আমরা ব্লগটা ডিজাইন করছিলাম। আমি ব্লগ থেকে পুরো সেকশনটা নিয়ে আসতেছি, আপনারা চাইলে নতুন করে ডিজাইন করতে পারেন, বাট আমি এখানে পুরোটা নিয়ে আসতেছি। এটা আমি ক্যাটাগরি পেজ ডিজাইন করতেছি, হ্যাঁ। প্রত্যেকটা ক্যাটাগরি, ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি গুলো যখন সে দেখতে হবে, এই যে নিয়ে আসলাম। আমি উপরে নিচে একটু পেডিং দিয়ে দিব যাতে করে একটু ব্রিদিং স্পেস পায়। টাইম যদি কখনো বলে গিভ সাম ব্রিদিং স্পেস, মানে ও চাচ্ছে হচ্ছে উপরে নিচে একটু ফাঁকা জায়গা দাও, একবারে লেগে লেগে আছে, মানে মনে হচ্ছে দোমাক্কা দোমাক্কা অবস্থা, মানে বুঝলি না, মনে হচ্ছে দম বন্ধ অবস্থা লাগতেছে। তো আমাদের সেকশনের মধ্যে, দুইটা সেকশনের মধ্যে যদি গ্যাপ না থাকে, ক্লায়েন্ট অনেক সময় বলবে দেয়ার ইজ নো ব্রিদিং স্পেস। তো তখন আপনাকে বুঝতে হবে, ও বলতে চাচ্ছে যে এই দুইটা সেকশনের মধ্যে একটু জায়গা দাও, একটু পেডিং দাও। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। ক্লায়েন্ট অনেক সময় কিন্তু এই রিলেটেড ফেস ইউজ করে, কারণ ওদের নেটিভ ল্যাঙ্গুয়েজ এটা, ও হয়তো মাঝে মধ্যে এইভাবেই এই জিনিসটা এক্সপ্রেস করে। ঠিক আছে।
আমরা সব বলি না, আহারে হইছে কাজ। এটা মানে কি বুঝাচ্ছে, মানে কোনো একটা বিষয় যে জিনিসটা হওয়ার কথা ছিল না ওরকম কিছু ঘটে গেছে, তাই না? তো এটা একটা ফেস, বাট এটা কিন্তু অন্য কোনো কান্ট্রির মানুষকে যদি আমরা বলি ওয়ার্ক হ্যাজ বিন ডান, তো এটা দিয়ে তো সে আসলে কিছু বুঝবে না, বুঝবে? আমাদের হিসাবে এই জিনিসটা ডিফারেন্ট, ওদের হিসেবে ওয়ার্ক হ্যাজ বিন ডান মানে কেউ কি বুঝবে, কাজটা হয়ে গেছে, তাই না? বাট আমাদের জন্য কি, কাজ তো হয়ই নাই, উল্টা আরো কোনো একটা ঝামেলা হয়ে গেছে। কাজ তো হয়ে গেছে বা হয়েছে কাজ, তো বিষয়টা এরকম। ওরা অনেক ফেস ইউজ করে, এগুলো মাঝে মধ্যে যদি না বুঝেন আপনি চাইলে এআই এর হেল্প নিতে পারেন। অনেক সময় চ্যাট জিপিটি এই জিনিসটা ফেস বুঝে, সো ন্যারেট দিস ফেস ফর মি এই টাইপের কিছু একটা লিখতে পারেন, ঠিক আছে? আহ, আমাকে একটা ক্লায়েন্ট একদিন বলছিল হচ্ছে আই উইল আপডেট ইউ ইন 2-4 এরকম কিছু একটা বলছিল সম্ভবত, 4 বা 4-1 এরকম, আমার ফেসটা মনেও নেই। এটা হচ্ছে ইউকের একটা অ্যাকসেন্ট, এটার মানে বোঝাচ্ছে হচ্ছে মানে রেগুলারলি সে আমাকে আপডেট দিবে বিষয়টা। তো ওদের ফেস এটা, তো আমি প্রথমে বুঝতে পারি না, আমি ভাবছি ও ডিজাইনের কোনো, আমি কোনো ওয়েবসাইটটা চেক করছি কিন্তু পরে আমার কাছে মনে হলো এটা কোনো ফেস কিনা, তখন আমি সার্চ করছি যে ইউকে ফেস, তারপর লিখে ও যেটা লিখছিল ওটা লিখে পাঠাচ্ছি, তখন আমি দেখলাম যে এটা হচ্ছে কমনলি ফ্রেন্ড সার্কেলের মধ্যে মানুষ এটা ইউজ করে অনেক বেশি, যে আমি তোরে জানাচ্ছি বা প্রতিদিন আমি তোর আপডেট দিব, সমস্যা নেই। এই টাইপের একটা ফেস আর কি। তো ও এই জিনিসটা একটু ফর্মালি আমার ওই কনভারসেশনের মতো ইউজ করছে, অনেক সময় হয় না অনেকে যেটা অভ্যাস ওটা ইউজ করে। তখন আমি বুঝলাম তো মাঝে মধ্যে এটাও কিন্তু হয়। তো ফ্রিল্যান্সিং অল অ্যাবাউট ইউর ক্রিয়েটিভিটি, আপনি কতটুকু ক্রিয়েটিভ, কতটুকু স্মার্টনেস কে কাজে লাগাচ্ছেন, এই অনুযায়ী আপনি আর বাকিদের থেকে আলাদা। এগুলো আপনাকে মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো শিখতে হবে। যদি ইংলিশ যে ওয়েব সিরিজ গুলো আছে এগুলো দেখার অভ্যাস থাকে, আপনার কিন্তু এই ফেস গুলো ইমপ্রুভ হবে অনেক বেশি। এর মধ্যে যদি ভালো কিছু ধরেন, ফ্রেন্ডস এর কিছু প্রবলেম আছে, তার মধ্যে চিন্তা ধারণার কিছু জিনিস আপনার মধ্যে চলে আসবে, বাট চাইলে দেখতে পারেন ইংলিশ শেখার ক্ষেত্রে। আর আপনাদের তো ইংলিশের কোর্স হচ্ছে, তাই না? আপনাদের ইংলিশের ক্লাস হয় না? আপনাদের কিছু ফ্রেজ শেখাচ্ছে, ক্লায়েন্ট কমিউনিকেশন শেখাচ্ছে, আপনারা করেন, ইংলিশ ক্লাস করেন? জি ভাই, করি, ক্লাস শেষ। শেষ হয়ে গেছে না? Okay, এখন জাস্ট কি করতে হবে, ফ্রিলি কথা বলতে হবে, কারণ মানুষ কিভাবে কথা শিখে, কথা বলে বলে শিখে, তাই না? আমরা কি আর বাচ্চাদেরকে গ্রামার শিখাই? বাচ্চারা কথা বলে, ভুল করে, ওইটা আবার সে বুঝতে পারে আরেকজনের এক্সপ্রেশন দেখে যে এটা ভুল হয়েছে, পরের বার সে এটা সংশোধন করে। সেম, আপনি কথা বলতে বলতে আরেকজনের সাথে কথা বলতে বলতে একসময় আপনার মধ্যে ফ্লুয়েন্সি চলে আসবে। অনেকে দেখবেন যে শিক্ষাগত যোগ্যতা একদমই নাই, বাট কোনো একটা কান্ট্রিতে গেছে, যেই কান্ট্রিতে হয়তো বা ইংলিশ হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ, ও কিন্তু কিছুদিনের মধ্যে ইংলিশ যে পারদর্শী হয়ে যায়, তাই না? বা ধরেন কোনোদিন সে আরবিক শিখেই নেই, বাট সৌদি আরব গিয়ে হয়তো বা 2-3-4 বছর থাকার পরে এসে দেখবেন যে খুব ফ্লুয়েন্টলি সে আরবিকে কথা বলতেছে, হয়তো বা দেখে পড়তে পারবে না বাট বলতে পারবে। ঠিক আছে, এটা কমন। আপনি ইংলিশেও সেম, এটা একটা ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি শিখেন খুব ফ্লুয়েন্টলি শিখতে পারবেন। ওকে ভাইয়া, এখন শুরু বই করতেছি ফিল্ম। কেন, দুইটাই করতে হবে তো। দুইটা হইলে আপনার জন্য অনেক পজিটিভ একটা ফিডব্যাক। দেখেন আপনাকে একটা জিনিস দেখাবো আমি আজকে, ফর জাস্ট মোটিভেশনাল পারপাস, নাথিং এলস। মিড টার্মের নাম্বার দিছে। এক্সামের নাম্বার দেয় নাই? নাম্বার দিছে কিরকম নাম্বার পেয়েছে? 190। ওয়াও, গ্রেট। বাকিদের কি অবস্থা? বাকিদের কোনো অবস্থা নাই? তো এই কারণে কি করি, আমার অ্যাকাউন্টটা আমাকে ম্যানেজ করতে হয়। অলদো এটা আমার জন্য টাফ, কয়েকজন লোক রাখছি যারা আমার অ্যাকাউন্ট ম্যানেজ করে, ঠিক করার জন্য আমি সময় দিতে পারি না। আপনারা সময় দিতে পারবেন, অ্যাকাউন্ট যদি খুব ভালোভাবে নার্সিং করেন আপনি কিন্তু সময় দিতে পারবেন, তাই না? আর নিজের অ্যাকাউন্ট আপনি যেভাবে যত্ন করেন আরেকজন তো এইভাবে করবেন। আর বিষয়টা হচ্ছে এইটাই, মার্কেট প্লেসে এইটা জাস্ট একটা অ্যাসেট, নিজের কাছে একটা ভালো লাগা কাজ করে, নিজের একটা ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার ভাব মনে হয়। বাট এজেন্সিতে আমি যতই কাজ করি, যতই আর্নিং আসুক, ওটা কিন্তু ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার ভাব মনে হয় না। আমার মনে হয় আমি জব করতেছি, এন্ড অলদো ইটস এ জবই, তাই না? জবই তো করতেছি আসলে আমি। ও আমাকে কাজ থাকবে না থাকবে আমাকে মান্থলি উইকলি পে করে দিচ্ছে, এটা তো জব। ফ্রিল্যান্সিং এর ফিল্ডটা, মার্কেট প্লেসটা, কারণ যেমন আপওয়ার্কে এখন অনেক আপডেট আসছে, অনেক কিছুতে আপডেট আসছে, নতুন একটা কন্ট্রাক্ট পাইলে $5 সে কেটে নিয়ে যাবে। দেন কানেক্টের যে ব্যাপার স্যাপার, তারপর ইনভাইটেশনের যে কানেক্ট, অনেক আপডেট আসছে। আমি জানি না আপনারা এগুলা রেগুলার খবর রাখেন কিনা, বাট
এর ভিতরে না থাকলে এই খবরগুলো রাখা টাফ, স্টুডেন্টদেরকে এই ইনফরমেশন দেওয়া টাফ। এই কারণে ম্যানেজ করতে হয় আসলে। আর আপনাদেরকে যে আহ আপনাদের সাথে যখন কথা বলি তখন কিন্তু ওই যে অনেকগুলা নক আসে, তাই না? আপনারা দেখেন না? আমি বলি জি ক্লায়েন্ট নক আসছে, একটু ওয়েট করেন। এগুলো আপওয়ার্কের না, এগুলো আসলে হচ্ছে আমার এজেন্সির নক গুলো, কারণ এই টাইমটাতে আমার এজেন্সির সাথে আগে কিছু প্রজেক্ট করতাম। ওই প্রজেক্টের ফুল স্ক্রিনশট আছে না, জি। ফুল পেজ যে স্ক্রিনশট নেওয়া যায়, ফুল পেজ হ্যাঁ হ্যাঁ। স্ক্রিন ক্যাপচার, তো ওইটাতে আমি স্ক্রিনশট নিতাম, নিয়ে ওটা পোস্ট করতাম, আর ওইখানে একটা ছোট্ট করে সামারি লিখতাম আমি ওয়েবসাইটটা কেন করছি, কোন ক্লায়েন্টের জন্য করছি, এন্ড ওয়েবসাইটে কি কি বিষয় ইমপ্লিমেন্ট করছি, করে পোস্ট করে দিতাম। হয়তো বা এটা আজকে আমাকে বেনিফিট দিবে না, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর পরে একটা ক্লায়েন্টের চোখে পড়বে এই মেসটা, বা কিছু লিখে একটা সার্চ করলে ওর সামনে চলে আসবে, তাই না? অনেক সময় আমরা হয় না, একটা মার্কেট প্লেসে বা একটা ফেসবুকে গিয়ে আমরা সার্চ করি রাজশাহী রাম, করছেন আপনারা এটা কখনো? জি জি, অনেক কিছু আছে। তো সে কি করছে, কোন একটা আম সে হয়তো গাছে থেকে কামড় দিয়ে খাচ্ছে, সেটা একটা ভিডিও করে সে আপলোড করে রাখছিল, হইতে পারে 2-3 বছর আগে। আপনি কি করেন, ওদের পেজে নক দিয়ে বলেন ভাই এই আম আছে কি, সে হয়তো এখন আম সেল করে, সে কিন্তু রেসপন্স করবে হ্যাঁ আছে, আপনার কতটুকু লাগবে। সে ভাইয়া। একটা সে একটা লিড পাইলো না? হ্যাঁ হ্যাঁ। ভাইয়া। এইরকম কিন্তু একটা সময় এটা আপনাকে লিড দেয়। ওকে, সো এটা আমি অনেক আগে করে রাখছিলাম, ওগুলো আমাকে একটা বেনিফিট দিচ্ছে। তারপর আপনার প্রোফাইল ভারী হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, 8-9 বছর আপনি তো একটা না কাজ যদি করতেই থাকেন, এগুলো আপনার কাজে দেয়। মাউথ মার্কেটিং আছে, এই যে এখানে 4টা 5টা দেখাইলাম না, এই 4টা 5টা যে দেখাইলাম, ওইখানে দেখা গেছে 2টা ইউনিক ক্লায়েন্ট ছিল, and ওরা পরবর্তীতে বাকিদেরকে রেকমেন্ড করছে, and বাকিরা আস্তে আস্তে আমাকে নামতেছে, হয়তো বা তার ফ্রেন্ড। ওইখানে দেখছেন তাইকোন্ডু রিলেটেড 3টা ওয়েবসাইট ছিল, রাইট? তো ওইখানে একটা ক্লায়েন্ট ছিল আমার হচ্ছে অর্গানিক ক্লায়েন্ট, আর বাকি 2টা ক্লায়েন্ট হচ্ছে ওর একজন ফ্রেন্ড, আর আরেকজন হচ্ছে ওর পার্টনার আর কি। তো এই দুজন আমার সাথে কাজ করতেছে। ঠিক আছে, তো একটা সময় যখন আপনি কোয়ালিটি কাজ দিতে পারবেন, ক্লায়েন্ট যখন দেখা যাবে খুব ভালো কাজ আপনার কাছে বের করতে পারতেছে, আপনাকে নিয়ে কিন্তু ক্লায়েন্ট ফরমেশন। ওইখানে একটা মাস্টার ফ্লো এজেন্সির একটা দেখাইলাম আপনাদের, ওইটা হচ্ছে ওই ক্লায়েন্টের মানে বিষয়টা হচ্ছে ও জাস্ট ওর ওয়েবসাইট করানোর জন্য আসছিল, বাট পরবর্তীতে ওকে আমি প্ল্যান দিই, ও বললাম যে এরকম এরকম তোমার আশেপাশে কি অবস্থা, তোমার আশেপাশে মানুষের সবারই কি ওয়েবসাইট আছে, নাকি তোমার মতো সবারই একই অবস্থা, ওয়েবসাইটের অবস্থা ভালো না, বললো সবারই একই অবস্থা। এটা তো ভালো, আমার ওয়েবসাইটটা এখন ভালো এলাম তো ভালো, বাট এখানে কিন্তু একটা পটেনশিয়াল আছে। বলি কেমন পটেনশিয়াল? আমি বললাম যে তুমি যদি ওদেরকে যা বলো যে তোমাদের ওয়েবসাইট তো পচা এখন, দেখো তো আমার ওয়েবসাইটটা কত ভালো, এরকম যদি ওয়েবসাইট করতে চাও আমি কিন্তু করে দিতে পারি, আমার হচ্ছে ভালো রিসোর্স আছে, তোমরা চাইলে আমাকে বলতে পারো। এভাবে যদি তুমি 2-3 জনকে বলো, 2-3 জন থেকে কিন্তু 1-2 জন তোমাকে দেখা যাবে অর্ডার দিবে। তো তুমি হচ্ছে তোমার কারেন্সির হিসেবে একটা চার্জ করবা, অথবা 2000, 3000, $5000, তুমি আমার কারেন্সিতে আমাকে পে করো। আমাকে বললো তোমার কারেন্সি বলতে, আমি বললাম আমার কারেন্সির হিসেবে তুমি যদি আমাকে $1000 পে করো, এটা আমার কারেন্সি হিসেবে অনেক। ইটস লাইক আমাদের ভাষায় যেটাকে বলে 1 লাখ, মানে হচ্ছে ওকে আমি অ্যামাউন্টটা দেখাইলাম পরবর্তীতে লিখে স্ক্রিন শেয়ার করে, যে এটা আমার হিসেবে 1 লাখ হয়ে যাচ্ছে, মানে এটা আমার জন্য কিন্তু ভালো একটা অ্যামাউন্ট। তো এটা হচ্ছে আহ 10 ভাগের 1 ভাগ, 1 মিলিয়নের। ও তখন বুঝতে পারলো আচ্ছা 1 মিলিয়নে 10 ভাগের 1 ভাগ টাকা হয়ে যাচ্ছে মাত্র $1000। ওই তো অবাক হইলো বিষয়টা। পরে আমি বললাম হ্যাঁ, তো তুমি যদি যেটা তুমি পাবা একটা প্রজেক্ট থেকে, হয়তো তুমি আমাকে 1/3 দিবা, এনো হয়তো অ্যাটলিস্ট তো দেখা যাচ্ছে যে $2000-3000 চার্জ করবে একটা ওয়েবসাইটে, তাই না? আর ওদের জন্য এটা কমন, রাইট? তো আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করেন, আপনার জন্য 10,000-15,000 টাকা কমন না? হ্যাঁ হ্যাঁ। ওদের জন্য ওইরকম $2-3 হাজার একটা ওয়েবসাইটের জন্য ওরা বাজেট রাখে। যারা কমে চায় তারা মার্কেট প্লেসে আসে $100-200 কাজ করায় নেয়। তো এটা তো সবাই এরকম চালাক না, তাই না? যে যারা চালাক তারা মার্কেট প্লেসে এসে 100, 200, 300 ডলারের প্রজেক্ট করায় নেয়। বাট ওদের লোকালি যদি চিন্তা করেন, ওরা কিন্তু 2-3 হাজার ডলারের নিচে প্রজেক্ট পায় না, যেমন আমাদের সরকারি ওয়েবসাইট গুলা। মানে একটা সরকারি ওয়েবসাইট যে আছে, এইখানে যারা আছেন সবাই আপনারা করতে পারবেন, অর্থাৎ ভালো ওয়েবসাইট করতে পারবেন, পারবেন না? জি আপনার সরকারি ওয়েবসাইটের অবস্থা জি দেখছেন ভাইয়া, করা নাকি? যাবে। বাট ওগুলার বাজেট জানেন? জানি ভাই। এই আমি জানি ভাইয়া। জানেন না? আইটি কিরকম জাতীয়। বলেন তো, একটা আইডিয়া দেন তো, দেখি আসলে মিলে কিনা আপনাদের। ভাইয়া, আমাদের একটা ওয়েবসাইট করা হয়েছিল। আমি ভাইয়া সেনাবাহিনীতে ছিলাম। আচ্ছা তো আচ্ছা আমি 18 বছর জব করার পর চলে আসছি। আচ্ছা তো আচ্ছা আচ্ছা। আমাদের একটা সব মানে ওয়েবসাইট করা হলো। সেটাতে নর্মালি নিছিল হচ্ছে 56 লক্ষ টাকা। চিন্তা করেন, ওটা ওটা আসলে ভ্যালু 56,000ও নাই, রাইট? না, না। এখন জি ভাই। এখন লোকালি কাজগুলো এমনই হয়, রাইট? এখন ওদেরও ওইরকম। তো পরে ভাবলো যে ওকে, গুড প্ল্যান, আমি তোমাকে জানাবো। তো পরবর্তীতে আহ এটা শীতের সময় ছিল সম্ভবত, 21-এর দিকে বা এরকম হবে, 20 বা 21-এ।
পরেও আমাকে কিছুদিন পরে 3-4 মাস পরে সম্ভবত আমাকে নক দিলে যে আচ্ছা আমি তো একটা প্রোগ্রামে গেছিলাম, ওইখানে তোমার কথা মনে পড়লো, তারপর দু একজনকে বললাম আমি, একজন আমাকে বলছে আজকে মিটিং করবে, সো লেটস সি হাউ ইট গোস। আমি বললাম ঠিক আছে, মিটিং করে আমাকে আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, ক্লিয়ার। ওকে, মিটিং করে আমাকে জানাও তাহলে। আমি কাজের জন্য রেডি আছি, সমস্যা নেই। আমাকে বললো তুমি কি অন্যান্য এজেন্সিতে খুব বিজি? আমি বললাম আমার আসলে, তোমাকে আমি মিথ্যা কথা বলবো না, আমি অন্যান্য আর 2টা এজেন্সি ইনভলভ আছি, বাট আমি তোমার জন্য কাজ, বা তুমি যদি কাজ এনে দাও আমি ম্যানেজ করতে পারবো। বাট শুরুতে তোমাকে একটু বেশি টাইম দিতে হবে, কারণ তোমার কাজে আমি অত বেশি প্রায়োরিটি দিব না শুরুতে, কারণ তোমার এজেন্সি না, তুমি তোমাকে রেগুলার কাজ দাও না। ও বললো হা হা, সঠিক সঠিক, মানে ওদের তো বুঝে নি। তো আমি পরে বললাম আচ্ছা ঠিক আছে, তুমি মিটিং করো। পর মিটিং করে ও বললো যে হ্যাঁ ওর সাথে কাজ ডিল হয়েছে, এখন তুমি কত নিবা? আমি বললাম তুমি কি শেয়ার করবা, তুমি কত পাচ্ছ? পরে বললো না আমি এটা শেয়ার করবো না, আমি কত পাচ্ছি, বাট তুমি কত হইলে কাজটা করবে। পেজ দেখে আমি দেখলাম খুব বেশি না, সিম্পল জাস্ট 7টা না 8টা পেজ, 3টা 4টা সিঙ্গেল পেজ, আর বাকিগুলো জেনারেল এবং শীট ক্লাস শীট হলো এই টাইপের। মানে ওদের তাইকন্ডু ওয়েবসাইট আর কি, ওই তাইকন্ডু ক্লাস চালায়। তাইকন্ডু বুঝেন কিনা আমি জানি না। এই যেটা তাইকন্ডু। আপনি একটা ওয়েবসাইট দেখাইছিলেন ওর ফ্রেন্ডের, আরে আর ওটা নাকি ভাই? আপনাদের সময় তো এরকম ইমেজ দেখাইছিলাম, রাইট? হ্যাঁ জি হ্যাঁ, ভাই। ওই দেখাইছিলাম আমি। আপনার তো মনে আছে সেই যে এরকম স্কুল, হ্যাঁ, এটা কমন অনেক কানাডাতে। আচ্ছা, তো পরবর্তীতে ও বললো যে আচ্ছা ও ওয়েবসাইট করবে। এখন আমি বললাম আর কত নেবো? আমি $500 নিচে তো আর নিবো না। ও বললো আচ্ছা ঠিক আছে, 500 না, আমি তোমাকে 550 দিব, বাট তোমাকে হচ্ছে কাজের কোয়ালিটি এনশিওর করতে হবে। আমি বললাম হ্যাঁ অবশ্যই, কাজের কোয়ালিটি কেন এনশিওর করতে হবে। ওরা আমাকে দিল, প্রজেক্টটা করলাম, 2টা রিভিশন দিল ক্লায়েন্ট, সেটা ফিনিশ করলাম, ক্লায়েন্টকে দিলাম, ক্লায়েন্ট তো মহা খুশি। ও, আপনি কি মনে করেন, ও কিন্তু এখান থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করছে, তাই না? ও তো মাঝখানে কিছুই করে না, ও জাস্ট মিডল ম্যান, রাইট? বাট আমি কিন্তু ওকে প্রেশার দেই নাই, কারণ ও $5,000 নিয়ে আমাকে যদি $500 দেয়, আমার তো সমস্যা নাই। সমস্যা আছে কি, আমি ওয়েবসাইটটা না, হয়তো না। $200 হলেও করতাম, রাইট? আর জি তখন আমি $200 শিওরলি করতাম। এখন হয়তো বা 500, 400, 500 নিচে ওয়েবসাইট আমি করবো না, বাট তখন আমি $200 হইলেও মহা খুশিতে ওয়েবসাইটটা করে দিই। এখন পরবর্তীতে ফাইন, ও খুশি হইলো। আমি ওটা কখনো জিজ্ঞেস করি না, এখনো আমি ওটা জিজ্ঞেস করি না। ও বলে যে তুমি তো আমার সবই জানো, তুমি আমার বাজেটটা জানো না? আমি বললাম আমার আর জানার দরকার নেই, বাজেট আমার জন্য এনাফ, 550 করে দিচ্ছ, দ্যাটস এনাফ। আর এখন আমি একটা টেমপ্লেটের মধ্যে চলে আসছি, 4-5টা টেমপ্লেট তৈরি করে ফেলছি। ক্লায়েন্ট নতুন আসলে আমি একটা টেমপ্লেট, ওর কাছে ওয়েবসাইটের লিঙ্ক আছে 4-5টা, ওগুলা দেয়। ক্লায়েন্ট বলে এই ওয়েবসাইটটার মতো লাগবে আমার, ওয়েবসাইটের টেমপ্লেট আমার কাছে অলরেডি আছে, আমি টেমপ্লেট ইম্পোর্ট করি, ক্লায়েন্টের লোগো অ্যাড সবকিছু চেঞ্জ করে সবকিছু করে পাবলিশ করে লিঙ্কটা শেয়ার করি। ও আমাকে একটা রিভিশন ডক বানায় দেন। রিভিশন ডক কিভাবে বানাবো, ওটা আমি একটা ভিডিও বানাইছি, ভিডিওটা পাঠাই দিই যে এইভাবে এইভাবে রিভিশন ডক বানাইতে হয়, তুমি এই ইমেজটা দিবা, ওই ইমেজটা পরে এখানে লিখে দিবা যে চেঞ্জ করে এটা দিতে, তারপরে এটা দিবা, লেখা দিয়ে দিবা, লেখার নিচে দিয়ে দিবা যে এখানে চেঞ্জ করে এই লেখাটা দিবা। তো ক্লায়েন্টের জন্য ইজি হয়ে যায় কিভাবে রিভিশনটা রেডি করতে হবে। রিভিশন রেডি করে আমাকে দিয়ে দেয়, আমি রেডি করে দিয়ে দিই, আর শেষ 7 দিনের মধ্যে দেখা যায় প্রজেক্টটা উঠে যায়। ফাইন, এভাবে চলতেছে। সো এজেন্সি কিন্তু ওর ছিল না, আমার আইডিয়া তো এজেন্সি ফরমেশন করছে। আর আমি কিন্তু ধরতে গেলে ওর এজেন্সি পার্টনার, তাই না? অলদো আমাকে অনেক কম পে করে, আবার অনেক বেশিও পে করে, এক অর্থে আপনি বলতে পারেন, কারণ একটা সিম্পল টেমপ্লেট উঠে আমি কাজ করে দিচ্ছি, 4-5-6 দিন কাজ করে আমি কিন্তু এখানে ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতেছি। সো দুই দিক থেকে একটা উইন উইন সিচুয়েশন, রাইট? জি ভাই। বাট এটা কখন আসবে বলেন তো? এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স, এক্স্যাক্টলি, ধরতে পারছেন। সো এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে হবে কই গিয়া? মার্কেট প্লেসে গিয়া। মার্কেট প্লেস হচ্ছে বেস্ট অপশন কাজ শেখার জন্য। হ্যাঁ, আপনি যদি বলেন স্কুলে কি শিখায়, শিখতে হবে বাইরে, বাইরে জিনিস শিখতে হবে। স্কুল থেকে তো বই পড়াটা শিখতে হবে, রাইট? বই কিভাবে পড়তে হয়, কিভাবে পড়ার মানসিকতা ধরে রাখতে হয়, কিভাবে টাইম ম্যানেজ করতে হয়, কিভাবে পড়লে পড়া মুখস্থ হয়, এগুলো শিখছেন কই থেকে? স্কুল থেকে, রাইট? এখন জি আপনি ভাই। যদি বলেন স্কুল স্কিপ করে দাও, ছোটবেলা থেকে তুমি বই পড়ো, বড় বড় কথা সাহিত্যিকের বইগুলা পড়ো, বড় বড় বিজ্ঞানীদের অ্যানালাইসিস করো, আপনি বিজ্ঞানীদের অ্যানালাইসিস যে পড়তে হয় এটা জানবেন কোত্থেকে? স্কুল থেকেই না? মার্কেট প্লেসটা আপনাদের জন্য স্কুলের মতো। মার্কেট প্লেসে যাবেন, মার্কেট প্লেস আপনাকে শেখাবে ক্লায়েন্ট কেমন হইতে পারে, ক্লায়েন্টের কাজ কেমনে করতে হয়, রিভিশন কেমনে দিতে হয়, কি কি অবস্টাকেল আসতে পারে, কিভাবে ওটা সলিউশন করতে হয়। তো এখন যদি আপনি চিন্তা করেন যে ও এজেন্সির ক্লায়েন্ট তো সুখের কাজ,
দিয়ে দিবে, কাজ করে দিব, আবার নিজের কোম্পানির মতো করে আমি কাজ করব, মানুষকে দিয়ে কাজ করাবো। বাট এইটা আসতে অ্যাটলিস্ট 3 4 5 বছর সময় লাগবে। কারো ক্ষেত্রে দ্রুত হয়, কেউ অথবা অতটা স্মার্ট দ্রুত এটা ম্যানেজ করতে পারে, কারো ক্ষেত্রে একটু সময় লাগে। ঠিক আছে, বাট ওটা আপনি নিজেই বুঝতে পারবেন কখন আপনার জন্য এটা টাইম। আপনি নিজেই এতটা কনফিডেন্স চলে আসবে, আপনি ক্লায়েন্টকে আইডিয়া দিবেন। এখন আপনাদের কি মনে হয় যে ক্লায়েন্ট আমাকে যা করবে আমি তাই করবো? সত্য কথা বলেন, আপনাদের কি এইটা এখন চিন্তা হয় না যে আমাকে ক্লায়েন্ট যা বলবে আমি করে দিব, আমাকে টাকা দিয়ে দিবে, এই তো? নাকি আপনার মনে হয় যে ক্লায়েন্ট বলবে আপনি বলবেন না না এইভাবে করার দরকার নেই, ওইভাবে করেন? না ভাই, এখন তো এটাই মনে হয় এতটুকু যে যা কনফিডেন্স তো বলবে আসে না, সেটাই করে আসছে? দাও। এতটুকু টাইম। না কনফিডেন্ট ভাই। কিন্তু কারোর কাছে আসে না এখন, তাই না? জি ভাই। হ্যাঁ, মার্কেট প্লেসে বলতে পারেন ভাই আমি মার্কেট প্লেসে লেভেল 1 লেভেল 2 সেলার, বাট তারপরেও কিন্তু আপনার এতটুকু কনফিডেন্স আসে না যে ক্লায়েন্টের ভুল ধরে দিয়ে বলবেন যে না এমনি করো না অমনি করো, এই 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 হিসাবে তোমার এটা ভালো হবে। এটা আসবে একটা টাইমে, একটা টাইমে দেখেন আপনি আপনার চোখে ধরা পড়বে ক্লায়েন্টের এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, এই ক্লায়েন্ট তুমি এইভাবে না করে এইভাবে করো। ঠিক আছে, জি জি। তখন দেখবেন ক্লায়েন্ট আপনার কথা কেন নিবে, আপনার কথার মধ্যে একটা কনফিডেন্ট পাবে ও। ও যখন দেখবে আপনি কনফিডেন্টলি ওকে বলতেছেন, ও এটা নিয়ে চিন্তা করবে। অথবা আপনাকে বলবে না না আমি অত কিছু এখন ভাবতেছি না, আমি যেভাবে চাইছি ওইভাবে করে দেবো, আপনি তাকে করে দিবেন। বাট আপনার একটা সময় যখন ওই কনফিডেন্ট আসবে, একটা দুইটা তিনটা ক্লায়েন্টকে যখন ওই কনফিডেন্ট দেখাবেন, ক্লায়েন্ট তখন চিন্তা করবে যে হ্যাঁ আপনার মধ্যে পটেনশিয়াল আছে, কিছু একটা করা যাবে। ওদের হাতে লিড আছে, হ্যাঁ, কারো কারো, সবার না, কারো কারো সাথে হাতে লিড আছে, আশেপাশে হয়তো বা মানুষ আছে যারা ওয়েবসাইট তৈরি করবে, ওদের প্রত্যেকটা ওয়েবসাইটের মানুষের ওয়েবসাইট দরকার। তো আপনি যদি দেখা যায় যে ওই কনফিডেন্টটা শো করতে পারেন ক্লায়েন্টকে, ক্লায়েন্ট আপনাকে নিয়ে অনেক দূর চিন্তা করবে, আর একটা দুইটা ক্লায়েন্ট আপনার পুরো লাইফ চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে। ভাই আচ্ছা। মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, হ্যাঁ। রাজশাহীর আম বললেন তো, আম পাঠাইছিলাম, খেয়ে কিরকম মনে হয়েছে? ও আচ্ছা আচ্ছা, আপনি পাঠাচ্ছিলেন, রাইট? জি ভাই। হ্যাঁ, আম তো যথেষ্ট ভালো ছিল। আচ্ছা, ওইটা কি কি আম ছিল? ওটা শুধুমাত্র হিমসাগর আম ছিল ভাই। ও আচ্ছা আচ্ছা, না ভালো ছিল, যথেষ্ট মানে ভালো ছিল। খিরসা, আমাদের দিকে খিরসা, ওটা হিমসাগর খিরসাপাত অনেকে বলে চিনে। তাই না জি আপনাদের জি। দিকে? জি ভাই। জি। হ্যাঁ, আমাদেরও একজন আছে অফিসের রাজশাহীর, সে বললো খিরসাপাত, আরেকজন বলছে হচ্ছে হিমসাগর। তো ফার্স্টে একটু কনফিউশন লাগছিল, পরবর্তীতে জানতে পারলাম দুইটা একই জিনিস। জি জাস্ট ভাই। এরিয়া ভিতরে নাম দিচ্ছে। আম যথেষ্ট ভালো ছিল, থ্যাংক ইউ আসলে। সুন্দর আম জি দেওয়ার জন্য। ভাই। বাংলাদেশের যে এরকম একটা জায়গা, এত সুন্দর আম হয়, এটা আসলে একটা কি বলা যায়, স্রষ্টার না, এটা এটা নিয়ামত আল্লাহর আছে। একটা অশেষ রহমত ভাই, কারণ হচ্ছে রহমতে যে আসলে মানে পাশের জেলাগুলোতে ওভাবে হয় না। সেটাই বললাম, উইদাউট এনি রিজন, মানে এমন একটা আবহাওয়া ওইখানে যে আমের জন্য একবার পারফেক্ট একটা weather। জি এরকম ভাই। আম আসলে বিশ্বের আর কোনো জায়গায় স্পেশালি শুধু আমের জন্য বিখ্যাত এই এই এরকম আছে কিনা আমার জানা নেই। ইন্ডিয়াতে হয়তো একটা জায়গা আছে, বাট এত বিখ্যাত না যে শুধু ইন্ডিয়াতে আমের জন্য। হয় কিন্তু এতটা হয় না ভাই। এতটা হয় না ভাই। So, এটা আসলে আমাদের পুরা। যেরকম হচ্ছে কুষ্টিয়া বা বাগেরহাট বা হ্যাঁ এই হ্যাঁ। নওগাঁতে হয়, হুম, হুম। এরকম টাইপের ইন্ডিয়াতেও হয় না, হয়। রাইট। হয়তো বা বন্য জায়গাগুলোতে আপনি হয়তো বা কোনো একটা এরিয়ায় পাবেন, বাট ওটা তো আর চাষ করে না মানুষ। চাষ জি করা জি জি। জায়গাতে এরকম এত ভালো আম হয়, এটা আসলে আসলে অকল্পনীয়। এটা আসলে একটা রহমত। জি আচ্ছা। ভাই। জি। ওকে, অনেক কথা বললাম, আপনাদের আসলে কথা বলি কেন, যখন দেখা যায় আপনারা একটু না, ঝিমাই এগুলো যান, শিখতে হবে তো আপনাদের ভাই। আমরা আমরা এই যে মোটিভেশনের অনেক বললেন, ব্যাপার স্যাপার থাকে, তাই না? এই যে So, উইন উইন সিচুয়েশনটা যে বললেন, এটা তো আমাদের একটা শিক্ষা ভাই। নলেজ আসলে একটা সময় আপনি ডিসাইড করতে পারবেন আদৌ এটা করা উচিত কিনা। হ্যাঁ, আমার মেন্টর তো আমাকে বলছিল এটা পসিবল, এটা স্ক্যামার না, এটা ভালো, এটা আসলে এরকম পসিবল, তাই না? অনেক কিছু আমরা যেমন জানি হচ্ছে না যে ভাইয়া, এটা মানে পসিবল, তাই না? এখনো আমার টেন্ডেন্সি ছিল আপনার এই কথা শোনার আগেও, যে একটা ক্লায়েন্ট যদি আমাকে কোনো কাজ দেয়, সে সর্বোচ্চ $500 নিয়ে আমাকে $250 দিতে পারে। কিন্তু আপনি তো চিন্তা করছেন, ও কি নিল এটা দরকার নাই, আমাকে কি দিচ্ছে এটা হচ্ছে দরকার। এক্স্যাক্টলি, আমার বাজেটে আমার এটা রিকোয়ারমেন্ট, কারণ আমি ওর ওইখানে আমার দখলদারি দরকারই নেই। ও কি জি করতেছে জি না জি। করতেছে, ওর লাইফ এক্সপেন্সিভ, ওর জি জন্য ভাই। ঠিক আছে, নাহলে ও এতটুকু খাটবেই না। ও যে হ্যাঁ ক্লায়েন্টের হ্যাঁ। কাছে যাবে, এই টাইমটাই ওর কাছে নেই, ও তো এই ক্লায়েন্টের যে কাছে একটা কখন যাবে, দৃষ্টিভঙ্গি চেঞ্জ তাই না? হয়ে যাবে আমার। এটা। এক্স্যাক্টলি। জি ভাই। এইটা ম্যাটার করে আসলে। এটাই আসলে শিখতে হয়, মানুষের লাইফে সারা জীবন লেগে যায় একটা জিনিস শিখতে হয়, বাট একটা কথাই যথেষ্ট। এই জন্য যে বলে না যে বই যখন পড়বেন আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে, আসলে তো তেমন কিছু নাই, জাস্ট তার জীবনের কিছু জিনিস আপনার সাথে শেয়ার করছে, এটা সে সারা জীবন কষ্ট করে জোগাড় করছিল, সেটা জি আপনি ভাই। হয়তো এক দুই লাইন পড়ে জানতে পারেন। কেউ জি কেউ জি। ওখান থেকে শিক্ষা নেয়, কেউ কেউ ওই ওই জিনিসটাকে উড়াই দেয়, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, যাই হোক, তারপরে চেষ্টা করি শেয়ার করার জন্য। অত বড় কিছু আমি না, বা অত বড় অত দিন ধরে ফ্রিল্যান্সিং তা না, বাট অত কমও না। বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর যদি কেরিয়ার চিন্তা করি ওই হিসাবে কিন্তু মোটামুটি ধরা চলে যে সিনিয়রের কাছাকাছি আছি। বাট মিনহাজ ভাইদের লেভেলে না, তারা আবার 2012 থেকে স্টার্ট করছে, তো আমি তাদেরও প্রায় 4 5 বছর পরে স্টার্ট করছি। বাট জি জি। গোল্ডেন জেনারেশন যেখান থেকে স্টার্ট হয়েছে ফ্রিল্যান্সিং এর, ওই টাইমটার আগে থেকে স্টার্ট করছি, কারণ
ফ্রিল্যান্সিং তো সবচেয়ে বেশি ইন্টারেস্ট ফিল করছে মানুষ করোনার পর থেকে, তাই না? জি তার ভাই। আগেও ছিল, বাট কেউ ট্রাস্ট করতো, কেউ ট্রাস্ট করতো না। করোনা থেকে মানুষ একবারে সবাই পিওরলি ট্রাস্ট করা স্টার্ট করছে যে এইরকম একটা সেক্টর আছে। জি ভাই। আচ্ছা, ওকে, অনেক কথাই বললাম। তারপরে অনেক কিছু অনেক কাছে পছন্দ হবে না, আমারও অনেক সময় পছন্দ হয় না, হয়তো বা অনেক কিছু শো অফ মনে হইতে পারে, অনেক কিছু মনে হইতে পারে এত কিছু কেন বলতেছে। আর আপনারা স্টুডেন্ট দেখে বললাম, আমি মানুষের কাছে কখনোই কিছু বলি না। আপনারা যে ইনফরমেশন গুলো আজকে শুনছেন, এটা হয়তো আমার অফিসের অনেকেও জানে না সব ইনফরমেশন। তারপরে সবকিছু শেয়ার করছে আপনাদের সাথে তা না, আরো অনেক ব্যাপার স্যাপার আছে। আমার বাংলাদেশে আরো অনেক ধরনের কাজ আছে, এই জিনিসগুলো আমি হয়তো কারোর সাথে শেয়ার করি না। আমার এজেন্সি আছে, আমার এজেন্সির নামই জানে না, আমার অফিসের কেউ জানে না, আপনারাও জানেন না। তো বাইরের কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। একটা সময় হবে, একটা কনফিডেন্স আসবে, তখন আপনি ম্যানেজ করতে পারবেন সবকিছু খুব ইজি। ঠিক আছে? তখন দেখা যাবে এগুলা স্মুথলি আপনার কাছে আসবে এবং আপনি রিজেক্ট করবেন। দেখা যাচ্ছে একটা এজেন্সি করছেন, এজেন্সি থেকে আপনার মান্থলি হয়তো বা যে রেভিনিউ আসতেছে আপনার মনে হলে এনাফ না, আপনি রিজেক্ট করতে পারবেন। বাট শুরুতে এটা টাফ, তাই না? শুরুতে এই জিনিসগুলো ম্যানেজ করা টাফ। তো বিষয় থাকে। তারপরে ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করা, এটা শুধুমাত্র আমি স্টুডেন্টদেরকে শেয়ার করি। আর সব ব্যাচে শেয়ার করা হয় না, কিছু কিছু ব্যাচে দেখা যায় যে তারা একটু ঝিমায় পড়ে। তো তাদেরকে একটু বললে হয়তো বা তাদের এই জিনিসটা থেকে হয়তো কিছুটা নলেজ শেয়ার হয়, কারণ এখানে অনেক স্টুডেন্ট আমার সাথে শুরু করছিল এই ব্যাচটা। বাট এখন আপনারা আছেন মাত্র 5-6 জন। সো যারা আছেন ডেডিকেটেশন, আপনাদের মধ্যে যে ডেডিকেশনটা, এটা দেখেই আমি আপনাকে শেয়ার করলাম। তাহলে এত পার্সোনাল বিষয় আমি কারোর সাথে শেয়ার করি, ঠিক আছে? এটা বললামই তো, আমার অফিসের সবাই জানেন, আপনাদের কাছে জানা বললাম। ওকে, ফাইন। যে পয়েন্টে ছিলাম, সো আমরা ক্যাটাগরি পেজ তৈরি করতেছিলাম, রাইট? ক্যাটাগরি পেজ গুলোতে গেলে যাতে ওই ক্যাটাগরির শুধুমাত্র নিউজ গুলো জানতে পারে। তো ডিজাইন সেম ভাবে করবো, একটা সেকশন নিব, সেকশনের ভিতরে একটা কন্টেইনার নিব, কন্টেইনারের ভিতরে এই কালেকশন লিস্ট নিব, কালেকশন লিস্টের ভিতরে এই লিস্ট গুলো চলে আসবে। ফাইন। আচ্ছা, এখন এই লিস্ট গুলোর মধ্যে আমি কি করব? এখানে তো সব ধরনের পোস্ট চলে আসছে, তাই নয় কি? জি। জি ভাই। এখন আমার কি আদৌ সব ধরনের পোস্ট দরকার? আমার কোন ধরনের, এখানে কোন পোস্ট গুলো শুধুমাত্র শো করবে বলেন তো? ক্যাটাগরি যে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন যেই সিলেক্ট করা ক্যাটাগরি আছে। সিলেক্ট করছে শুধুমাত্র ওই ক্যাটাগরিটাই চাই, তাই তো? জি ভাই। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে শুধুমাত্র ওই ক্যাটাগরির পোস্ট আমি পাবো কিভাবে? কালেকশন লিস্ট ধরবো, সেটিং এ যাব, প্রত্যেকটা কালেকশন লিস্টে একটা অপশন থাকে ফিল্টার। ফিল্টার করা যায় কি দেখাইতে চাই, কি দেখাইতে চাই না। তো ফিল্টারে প্লাস ক্লিক করব। পোস্ট টাইটেল না, আমি কি কোনো পোস্ট টাইটেল দিয়ে এখানে ফিল্টার করব? না ভাই, ক্যাটাগরি ক্যাটাগরি। ইমেজ, ক্যাটাগরি ক্যাটাগরি, তাই না? তো ক্যাটাগরি কই আছে দেখি তো। ক্রিয়েটেড অন সিলেক্ট ক্যাটাগরি, এই ফিল্ড থেকে নাকি? জি জি। ভাই। সিলেক্ট ক্যাটাগরি, কন্টেন্টস, সিলেক্ট ক্যাটাগরি থাকবে, কারেন্ট পোস্ট ক্যাটাগরি নাকি? জি জি। ভাই। সেভ, চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমরা জি একটু ভাই। ভেরিফাই করব। তো আমরা একটু দেখি ডিফারেন্ট বিডি নিউজে যাই। ওকে, বিডি নিউজ হচ্ছে হাউ টু ইমপ্রুভ ওয়েব ডিজাইন প্রোগ্রেস, তারপর হচ্ছে দি হিস্টোরি অফ ওয়েব ডিজাইন। চলেন আমরা একটু চেক করি। আচ্ছা, আমরা পোস্টে গিয়ে চেক করি হাউ টু ইমপ্রুভ। এটা, জি ভাই। তো এটাতে আমরা দেখবো বিডি নিউজ ক্যাটাগরি আছে, তাই তো? তাহলে তো আমরা বুঝতে এই যে আছে না? জি ভাই। আচ্ছা, তারপর হচ্ছে আহ, এটা সম্ভবত 7, এই যে, ঠিক আছে। তো আমরা যেহেতু মাল্টিপল ক্যাটাগরি চুজ করা, সো একই পোস্ট দুই তিনটা ক্যাটাগরিতে থাকতে পারে, বাট মূল ফাংশনটা এটা, এটা তো বুঝতে পারছি নাকি? জি ভাই। ওকে, তো এটা হচ্ছে এইভাবে আমরা কি করতে পারি ক্যাটাগরি। এখন পয়েন্ট হচ্ছে এখানে আরেকটা কাজ করতে হবে, একটা টাইটেল তো অ্যাটলিস্ট দিতে হবে যে আমরা কোন কোন পেজে আছি, তাহলে একটা মানুষ কোথায় ল্যান্ড করবে এসে। টাইটেলটা এখানে দিলাম, টাইটেলটা আমি মিডলে নিয়ে যাচ্ছি। ওকে, সেটিং, প্লাস, তো ক্যাটাগরি নেম, কোন ক্যাটাগরিতে আছি তার নাম দেখাবে। ক্যাটাগরি নেম সিলেক্ট করে দিলাম। ফাইন। এটা ধরে আমি এখান থেকে এটাকে একটু নিচে মার্জিন দিয়ে দিব। ওকে, এখন আমরা একটু ভেরিফাই করবো এটা কি কাজ করতেছে কিনা আদৌ। ঠিক বা আপনি
ফ্রেম আপডেট, ফ্লো আপডেট, পারফেক্টলি কাজ করতেছে, রাইট? আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আমাদের এমন হইতে পারে হোম পেজে আমার একটা সেকশন আছে, যেই সেকশনে আমাদের হয়তো কিছু ইমেজ থাকবে বা কিছু কন্টেন্ট থাকবে, আমি চাচ্ছি ওইখানে ক্লিক করে মানুষ এই ক্যাটাগরি পেজটাতে ভিজিট করতে পারবে, আমি এইখানে অ্যাড করি। আচ্ছা, তো এইখানে আমি কি করব, এখানে আমি একটা ডিজাইন করবো, তো আমি কালেকশন লিস্ট দিয়েই করবো। কালেকশন লিস্ট নিলাম, তো এটা আমার মতো আমি ডিজাইন করবো। পোস্ট ক্যাটাগরিজ আনবো এখানে আমরা। ঠিক আছে, পোস্টের ক্যাটাগরি গুলো এখানে আসবে, এন্ড ডিজাইনটা হবে দুইটা দুইটা করে। ফাইন, এই পর্যন্ত সবকিছু ঠিক আছে। আর আমি এখানে একটা ডিপ দিব। তো ডিপ নিয়ে আমি এটাকে কি করব, উইডটা 100% হবে, মানে পুরো জায়গাটা জুড়ে থাকবে। এন্ড হাইটটা দিয়ে দেবো হচ্ছে 350। বা একটু বড় ছোট করতে পারেন, 350 যদি একটু বেশি বড় মনে হয় আপনি হয়তো 300 করতে পারেন। ফাইন, এখন আমি কি করব, এই যে ডিপ ব্লকটা, এই ডিপ ব্লকে আমি চাচ্ছি এখানে ক্যাটাগরি যে পেজটা আছে, ক্যাটাগরি হচ্ছে নামগুলা থাকবে, ক্লিক করলে শুধুমাত্র ওই ক্যাটাগরিতে, ওই ক্যাটাগরির পেজে চলে যাবে সে। আচ্ছা, এখন তাহলে কি করবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ আনবো। ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি আনতে যাই, ব্যাকগ্রাউন্ড ইমেজের কোনো ফিল্ড ক্যাটাগরি পেজে নাই। ক্যাটাগরির মধ্যে কি আমাদের কোনো ফিল্ড ছিল ইমেজ আপলোড করার? নাই, কিন্তু আছে কি? আমরা কিন্তু চাইলে একটা ফিচার্ড ইমেজ শো করতে পারি, তাই না? আমি এখানে ইমেজ দিলাম, এফ ইমেজ ফিচার্ড ইমেজ হিসেবে দিলাম, ধরেন আমরা যে বুঝতে পারলেই হলো। ক্লায়েন্টকে যখন দিব তখন প্রপার ওয়ার্ডটা লিখে দিব সুন্দর করে। আচ্ছা, এখন প্রত্যেকটাতে আমরা এই যে ফিচার্ড ইমেজ অ্যাড করার অপশন পেয়ে যাবো। তো আমি ফিচার্ড ইমেজ অ্যাড করে দিই। আমার ক্লায়েন্ট একটা ফিডব্যাক দিছিল, এত বড় একটা ইমেজ ডাউনলোড করলে 160 MB করে হইতো, সেটা অনেক পেইন দিতে হয়েছে আমাকে। যেগুলো সব ফিডব্যাক, দেখেন 7,000 কত করে, সিম্পল একটা কিন্তু। হ্যালো, এটা বুঝেও না, তো ফিডব্যাকটাই ওইভাবে দিছে। পরে রিসাইজার ইউজ করে করে দিতে হয়েছে রিসাইজ। আমি এটাকে রিসাইজ করে একদম ছোট করে নিছি, তারপরেও একদম বিল করে আছে। অনেক সময় এই ধরনের ঝামেলায় পড়বেন আপনারা, ওইটা অনলাইন টুল ইউজ করে রিসাইজ করে দিবেন। আর রিসাইজের জন্য আপনার সবগুলো পিসিতে, উইন্ডোজেও ম্যাকেও একটা অপশনই আছে স্কেল, স্কেল দিয়ে ওটা কমানো বাড়ানো যায়। ওই স্কেল দিয়ে কমাইলে ওটা দেখবেন মেগাবাইট কমে আসছে। সেটা ওয়েট করুন সবসময় পুরোটা লোড হওয়ার জন্য, দেন সেভ করুন, নাহলে অনেক সময় আসে না এটা। ফ্লোটে এটা একটা কমন বাগ, যেটাতে আসে নাই মনে হয়, তাই দেই নেই বলি। আগে এটা সেভ করা যেত, আপলোড না হতো, সেভ করলে এটা ইমেজটা আসতো না। এখন সেভ করাই যায় না, এটা ভালো দিক, আপলোড করছে। আচ্ছা ফাইন, তো আমাদের ইমেজ দিয়ে দিলাম, রাইট? তার মানে আমাদের প্রত্যেকটা ক্যাটাগরিতে নিজস্ব একটা করে ফিচার্ড ইমেজ আছে। তো আমরা কি করবো এখন, এটা ডিপটা সিলেক্ট করবো, সেটিং এ যাবো, গেট পিজি ইমেজ ফ্রম, এটা থেকে এই যে ফিচার্ড ইমেজটা লোড করবো। এই যে সবগুলোতে ইমেজ আসছে না? চমৎকার। এখন প্রবলেম হচ্ছে ইমেজ গুলো দেখতে অত সুন্দর লাগতেছে না, লাগতেছে কি?
না। সুন্দর লাগতেছে না। সো আমরা কি করব, একটা জাস্ট ডামি ইমেজ টেনে পজিশন গুলো ফিক্স করে দিব। কভার, সেন্টার, নো রিপিট। তাহলে কি হলো, সুন্দর হয়ে গেছে না এখন? জি। আচ্ছা, আমরা একটা কাজ করবো, সিঙ্গেল কালেকশন লিস্ট ধরে নিচে একটা পেডিং দিয়ে দিব বা মার্জিন দিয়ে দিব। গ্যাপ দিতে হবে ভাই একটু, হ্যাঁ, গ্যাপ দিতে হবে। ছবিগুলোর মাঝে একটা করে এখান গ্যাপ থেকে দিতে। দিতে পারি, অথবা এখানে যে আমাদের যে কালেকশন লিস্ট আছে, কালেকশন আইটেম, এখান থেকে আমি কিন্তু বাস এখানে একটা মার্জিন দিয়ে দিতে পারি। হ্যাঁ, অথবা আমাদের কলামের যে গ্যাপ আছে, গ্যাপটাও তৈরি করে দিতে পারি। সব দিকেই পসিবল, যেটা আমার কাছে কমফোর্টেবল লাগে। আচ্ছা, এইখানে আমি কি করলাম, ফিচার ইমেজ গুলো দিয়ে এটা একটা সেকশন ডিজাইন করলাম। এখন আমি চাচ্ছি, ধরেন এখানে যখন ওভার করবে তখন একটা লেখা আসবে। এটা পারবো না? ওভার করলে লেখা আসে, এটা কিভাবে দিব? আচ্ছা, এই ডিপটার ব্যাকগ্রাউন্ডে একটু কালার দিতে হবে। এখন এটা করার জন্য পিছনে ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিব, কালো। এটা না, তখন ভাই নর্মালি হাইট থাকবে, হোভারে গিয়ে শো করবে। হ্যাঁ। আচ্ছা, এটা পিএনজি ইমেজ, এই জন্য এরকম লাগতেছে। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো একটা কালারও দিয়ে দিলাম, কালারটা ব্যাকে থাকবে, উপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ তো আছেই। এটা দিব কেন, কারণ একটু পরে যখন আমরা অপাসিটি কমাবো, যাতে করে এটা একটু ডার্ক লাগে। আচ্ছা, এখানে কি করব, নর্মালি আমাদের একটা হেডিং আসবে, একটা হেডিং দিব। হেডিং এর টেক্সট আসবে হচ্ছে ক্যাটাগরি নেম। এখন এটাকে আমি ডিজাইন করবো আমার মতো করে। আমি সাদা দিব অবশ্যই। এটাকে পুরা, এটাকে ফ্লেক্স করে এটাকে মাঝখানে নিয়ে আসবো, দিকটাকে ফ্লেক্স করে। Fine. এখন নর্মালি তার এটা থাকবে না, এটা থাকবে কি, হাইট। আর টিপটা যখন হোভার করা হবে, ইন্টারেকশন, ইন্টারেকশন বুঝি না, মাউস ওভার, সিলেকশন, অ্যাড অ্যান অ্যানিমেশন, প্লাস এই হেডিংটা, প্লাস হাইড এন্ড শো। কি হবে, ডিসপ্লে লক আসবে নাকি? জি ভাই। বুঝতেছি নাকি অসুবিধা হচ্ছে? আচ্ছা, এটা গেল একটা ইন্টারেকশন গেল। হ্যাঁ, সো এটা ব্যাক দিলাম। Fine. আরেকটা অ্যানিমেশন হবে, ওভারে দুইটা অ্যানিমেশন করবে। আরেকটা অ্যানিমেশন কি, আবার মাউস ওভার, সিলেক্ট অ্যানিমেশন। মানে দেখলো পরে আবার চলে যাবে, তাই তো? সেটা হচ্ছে হোভার আউটে দিব, বাট এখন দিচ্ছি কি, যে ইমেজটা ডার্ক হইতে হবে না, নাহলে তো দেখতে সুন্দর লাগবে না। জি ভাই। সো এখান থেকে আমি কি করব, অপাসিটি। সো ইমেজের অপাসিটি কমে যাবে। ইমেজটাই ধরা আছে কিন্তু ডিপটাই ধরা আছে, সো ডিপের, আচ্ছা ডিপের অপাসিটি তো কমাইলে হবে না, আমাদের ব্যাকগ্রাউন্ডের অপাসিটি কমাইতে হবে নাকি? একটা কাজ করি, রিসেন্টলি আমরা একটু ব্যাকে যাই। আমরা একটা কাজ করতে পারি, উপরে একটা ওভারলে ডিপ দিতে পারি, যেটা হয়তো বা ডার্ক ওভারলে কাজ করবে। জি ভাই। সো আমরা আরেকটা ডিপ নেই নাকি, ওটাই বেটার হবে। কারণ না হলে পুরো ব্যাক, ওইটা যদি অপাসিটি কমে যায়, মানে ওটা সব কন্টেন্টই তো অপাসিটি কমে যাবে। ডিপ নিলাম, এটা হচ্ছে ওভারলে, পোস্ট, পোস্ট ক্যাটাগরি বোল্ড ওভারলে। আচ্ছা, শর্ট করে লিখলাম। তো এটা নর্মালি থাকবে, এটা হচ্ছে, এটার কালার থাকবে কিছু একটা কালো সামথিং। অপাসিটি কমাই দিই, 50% দিয়ে দিই। এই যে 50% দিতে চাইলে যে এর মানটা 50 দিয়ে দিলে হবে। আচ্ছা, এখন এটার সাইজটা ফিক্স করতে হবে, এটার সাইজটা 100% 100% হবে। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে হেডিংটা কই থাকবে, তাই না? হেডিংটা আমরা একটু ব্লকে আইনা আবার চেক করি হেডিংটার অবস্থা কি। হেডিংটা আলাদা পাশাপাশি হয়ে গেছে, তাহলে কি করতে হবে, হেডিংটাকে এটার ভেতরে নিতে হবে। আর এটার যে অ্যানিমেশনটা আমরা দিছি, এই যেটা, সো এইটা হাইট না থাকলেও চলবে। তো এটা বাতিল করে দিই।
আমরা এটা নিয়ে কাজ করবো। তো এটাকে ফ্লেক্স ডিটেল, এইটা হাইট থাকবে, হ্যাঁ। এই পুরো এই টিপটাই হাইট, সো ফ্লেক্স মনে রাখতে হবে, ফ্লেক্স ছিল। আচ্ছা গেল ফ্লেক্স। এখন তাহলে এইটাতে ইন্টারাকশন দিতে হবে, সো ইন্টারাকশনটা যা দিছিলাম জাস্ট একটু চেঞ্জ করতেছি। বুঝতেছি না প্যাস লাগে, যে অ্যানিমেশন ছিল ওইটাকে আবার রেকর্ড করবো নতুন করে। প্লাস আপনারা চাইলে পুরোটাই নতুন করে করতে পারেন, আপনাদের হয়তো একটু মানে কনফিউশন লাগতে পারে। ওভারলে কি হবে, ফ্লেক্সে ব্যাক করবে নাকি? জি। হ্যাঁ ভাই। ঠিক আছে না? আর প্রবলেম হইলো কি, যেটাই হবার করা হয়েছে সেটা ব্যাক করতেছে না। ব্যাক করতে হবে না? আউট হতে হবে ভাই, হ্যাঁ হোভার আউট আউট হতে হতে হবে, হবে। সো ওভার আউট করতে হবে। তাই এখন একটা অর্জেন্ট মিটিং করতে চাচ্ছে। ক্লায়েন্ট কি বলছে দেখবেন, চলেন দেখেন। ওকে, সো এখন পয়েন্ট হচ্ছে এটা ব্যাক করতেছে না, হোভার আউট করতে হবে। হোভার যখন ছেড়ে দিবে তখন এটাও ছেড়ে দিবে। সেটা হচ্ছে অন হোভার। যেখানে ইন্টারেকশনের ভিতরে, এইটার ভিতরে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে অন হোভার আর হচ্ছে অন হোভার আউট। তো এটাতে আবার নতুন করে একটা রেকর্ড করতে হবে। এটা হচ্ছে কি রেকর্ড করতে হবে, সিলেক্ট অ্যান অ্যানিমেশন, ওই সেম ওয়েতে জাস্ট জাস্ট উল্টাটা করতে হবে। প্লাস এটা ধরবো, প্লাস হাইড এন্ড শো। এবার এটা হাইড হয়ে যাবে জাস্ট সিম্পল, আর কিছু না। ওভার আউট হলে এটা হাইড হয়ে যাবে। এইবার কাজ করতে হবে। এই এই। হচ্ছে না? জি ভাইয়া বুঝছি। চমৎকার, জি রাইট? ভাই, এবার এবার ঠিক আছে। এবার ঠিক আছে। তো এখন কি করতে হবে, লিঙ্ক করতে হবে। লিঙ্ক কিভাবে করব, লিঙ্ক করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে এই এটা লিঙ্ক করানোর জন্য একটা লিঙ্ক ব্লক নিতে হবে। সো এইটাকে আমি চাইলে লিঙ্ক ব্লক নিতে পারি, নতুন করে একটা লিঙ্ক ব্লক নিতে পারি। বাট আমরা যেহেতু ডিজাইন করে ফেলছি, আমার প্রথমেই ধরেন লিঙ্ক ব্লক নিলে ভালো হতো, টিম না নিয়ে, তাই না? So আমি কি করতে পারি, এটাকে লিঙ্ক ব্লকে কনভার্ট করতে পারি কিভাবে, এখানে ক্লিক করব, অপশনে কনভার্ট টু লিঙ্ক ব্লক। চমৎকার একটা আপডেট না? আসলে তো এটা রিসেন্টলি আপডেট করছে, কনভার্ট করা যায় যে কোনো কিছুকে যে কোনো কিছু। জি ভাই, ভালো সিস্টেম। জাস্ট লিঙ্ক ব্লককে আপলোড করে ফেললাম, লিঙ্ক ব্লক হয়ে গেল। জাস্ট এখন কি করতে হবে, ওই যে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট আবার ধরাই দিতে হবে। কারণ লিঙ্ক ব্লকে কিছু কিছু জিনিস ডিফারেন্টলি পায়, হ্যাঁ। এই যে। এখন আমি দেখবো হোভারের পরে আমার ওইখানে কোনো আন্ডারলাইন চলে আসছে কিনা, টেক্সট এই যে চলে আসছে, দেখছেন? আন্ডারলাইনটা বাতিল বাতিল করতে হবে, কারণ লিঙ্ক ব্লকে তো অটোমেটিক একটা আন্ডারলাইন পাই, এটা আমরা জানি। লিংক লিংক হিসাবে আন্ডারলাইন আর কি আসতেছে। হ্যাঁ জি হ্যাঁ ভাই। এক্সাক্ট। এই লিঙ্ক ব্লকটা ধরে এখানে এসে আমি এখান থেকে আন্ডারলাইনটা বাতিল করে দিই, এই যে আন্ডারলাইনটা আছে, ডেকোরেশনটা বাতিল করে দিলাম। এখন দেখি তো, দেখবো আর কোনো ডিজাইন ইফেক্ট করছে কিনা, এটা আমাকে মেক শিওর করতে হবে যে না এখন ঠিক আছে, রাইট? আমি যে বোঝাও যাচ্ছে যে লিঙ্কে যাচ্ছে, যে পয়েন্টার আসতেছে মাউস, তো লিঙ্কটা এখন ফিক্স করতে হবে। সো লিঙ্কটা কি হবে, এখানে যাব, সেকেন্ড অপশনে যেখানে পার্পল দেখা যায় একটা, দেখেন দেখা যায়, জি ভাই, দেখা যাচ্ছে। এটাতে যাব, গিয়ে এখান থেকে চুজ কারেন্ট পোস্ট ক্যাটাগরি।
সেভ করবো, পাবলিশ করে দিব। পাবলিশ করে আমরা এটা টেস্ট করবো। একটু hold করো, বলো। Yes, আসসালামু আলাইকুম। আচ্ছা, সো এটা এখন আমরা একটু চেক করি কাজ করতেছে কিনা। তো ক্লিক করলাম, ফিগমা আপডেট আসছে না? সব ফিগমা আপডেটের পোস্ট পেয়ে গেছি। জি ভাই। ঠিক আছে, বুঝছে জি কি ভাই। পুরো কনসেপ্টটা? জি জি ভাই, ভাই। ক্লিয়ার। এই সেম কনসেপ্ট আমার ই কমার্সে গিয়ে লাগবে। এই সেম, এই কনসেপ্টটাতে সবচেয়ে বেশি দুর্বল ফিগমা যারা পারে, ওয়েবফ্লো যারা পারে, পারে ডিজাইন সবই পারে, বাট এই সিএমএস টা কারো ক্লিয়ার না। আপনি চাইলে মার্কেটপ্লেস অ্যানালাইসিস করে দেখতে পারেন, হয়তো বা ওয়েবফ্লো কাজ করে অনেকদিন ধরে, তাকে জিজ্ঞেস করবেন সিএমএস এ আপনার কনফিডেন্স কেমন, দেখবেন তাদের কি অবস্থা। সিএমএস টা আসলেই দুর্বল মানুষ, আর সিএমএস তবে এর কাছে ভিডিওটা প্রচুর। দেখতে হবে 2-3 বার ভাই। স্বাভাবিক, কঠিন না হইলে কি হুম, আর এই এই জিনিসের কম্পিটিশন এত কম থাকে? জি So, ভাই। কঠিন, রাইট? বাট ট্রাই করতেছি ইজি করার। আমি জানি না আপনাদের পর্যন্ত আমি রিচ করতে পারতেছি কিনা। এটা আমার জন্য প্রচুর টাফ ছিল, তারপর আমি ট্রাই করতেছি এটা ইজি করার জন্য। আর আগে আরো কমপ্লেক্স ছিল, বিষয়গুলো একটু সিম্পল করছে দেখে হয়তো বা আমি আরো সহজে বুঝিয়ে দিতে পারতেছি। তারপর আপনাদের প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে অনেকটা, আপনি আসলে কতটুকু শিখতে পারতেছেন, কতটুকু বুঝতেছেন। পুরো জিনিসটাই কাস্টম, মানে আপনাকে কোড করে মনে হচ্ছে যে কোড করে বানাচ্ছি পুরো জিনিসগুলো, আমি আমার মতো করে বানাইতে হচ্ছে। ইভেন এই যে ক্যাটাগরির জন্য ফিচার ইমেজটা যে হইতে পারে, এটাই তো কারো মাথায় নেই। এটাই আপনাকে চিন্তা করতে হবে, এটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এটা আপনাকেই ডিজাইন করতে হবে এন্ড অফ দ্য ডে, তাই না? তো পুরো জিনিসটা কোড করার মতোই হয়ে গেল না? বুঝতে পারছেন? জি তো ভাই। এই জন্যই বলে যে মানে কোডের পাওয়ার উইদাউট রাইটিং এনি, কোনো কোড না লেখাই পুরো কোডের পাওয়ার পাচ্ছে। আসলে কিন্তু তাই। কারণ আমি এখানে যে একটা ইমেজ দিব, এটা আমার মাথায় আসছে প্রথমে, বাট এই ইমেজটা কেমনে দিব এটাও আমাকে চিন্তা করতে হচ্ছে। সেটার জন্য আমি একটা টেমপ্লেট বানাইছি। সেই টেমপ্লেটে ক্লায়েন্ট ইমেজ দিয়ে পোস্ট করবে, সেই পোস্টটা অটোমেটিকলি এখানে আসবে। আসার পরে এই জিনিসটা কভার ফটো হিসেবে এখানে যাবে। দেন ওইটাতে একটা হোভার অ্যানিমেশন করবে, এবং হোভার ছেড়ে দিলে হোভার অ্যানিমেশন চলে যাবে। এটা কিন্তু অটোমেটিক সিলেক্টেড কোনো অপশন ছিল না, ছিল কি? যে ওইখানে না, অপশন ছিল যে অন হোভার শো ইট, এরকম কিছু ছিল? তা আমরা চিন্তা না না, করছি, চিন্তা আমরা করছি। চিন্তা করে করে হিসাব করা হচ্ছে। চিন্তা করে করছি, কারণ এটা ছিল না কোনো জায়গায়, কোনো ইনস্ট্রাকশনও ছিল না। আমরাই চিন্তা করছি। এবং ওইটা তো হোভারের আদৌ কিছু না, আমরা আসলে ডিপ দিয়ে বানাইছি। ডিপটা জি আসতেছে ভাই। হোভার করলে, হোভার সরে গেলে হ্যাঁ। ডিপটা হাইড হয়ে যাচ্ছে। তো কিছু তাহলে পুরোটাই কাস্টম চিন্তা করছি। তার মানে কি আপনার এইটা এখানে একটা ওপেন লাইব্রেরি, আপনি যেভাবে চিন্তা করে যেভাবে ক্রিয়েটিভলি বানাইতে পারেন। একমাত্র আপনার মেন্টর আপনাকে যেটা দেখাইছে এটাই একমাত্র ওয়ে, এটা না। আমি আপনার মেন্টর হিসেবে আপনাকে বলতেছি একমাত্র এটাই ওয়ে, এটা না। আরো অনেক ওয়ে থাকতে পারে, বাট আমি এই ওয়েতে করে কমফোর্টেবল, এটা আমি আপনাদেরকে শেখাচ্ছি। আপনি হয়তো আরো অনেক ওয়ে রিভিল করতে পারবেন। আপনি হয়তো একটা টেমপ্লেট দিবে ক্লায়েন্ট আপনাকে, ওই টেমপ্লেটে দেখবেন ডিফারেন্ট করে বানাইছে ওই ডিজাইনার বা ডেভেলপার। আপনি হয়তো বা একটা অনলাইন থেকে ফ্রি টেমপ্লেট নিবেন, আপনাদের ওই যেভাবে দেখাইছি 8টা 10টা পেজ দেওয়া যায়, দেখাইছি না আপনাদের? একটা ওয়েবসাইটে 2টার বেশি পেজ কেমনে নিতে হয় দেখাইছি না? জি ভাই। না ভাই, এটা দেখাইছি কিন্তু। না, দেখাইছে। হবে। ওটা আমি হচ্ছে তো ওটা হচ্ছে ইমতিয়াজ ভাই মনে হয় ছিলেন না আপনি। ওটা হচ্ছে ওই যে ইয়ে টেমপ্লেটে গিয়ে হ্যাঁ, দিলে টেমপ্লেট মেনু। নিতে হবে যেটাতে 4টা 5টা পেজ আছে। জি নিলে ভাই। ওই পেজ গুলা পেয়ে গেলেন। সো পেজের
কন্টেন্ট ফেলে দিয়ে আপনি আপনার মতো ডিজাইন করবেন। মানে ঠিক জাস্ট আছে। পেজটা বাড়ানোর জন্য টেমপ্লেটটা নিতে হবে, হ্যাঁ বাকি হ্যাঁ, কন্টেন্ট গুলো নিজে থেকে নিজে থেকে কাস্টমাইজ। ডিজাইন করতে হবে, এক্স্যাক্টলি। তারপরে যেহেতু ভাই বলতেছে একবার একটু দেখায় দেন, তাহলে ওনার হয়তো ইয়ে হয়ে যাবে, জি যেহেতু ভাই, বলতেছে। আমি তো আচ্ছা, রেগুলার ক্লাসে থাকি, আমি খেয়াল করি। না, আমি যে একদিন একদিন দেখে যে হ্যাঁ। আমি দেখাইছি যে এটা আমার মনে আছে। জি আচ্ছা, ভাই। যাই হোক, মিস করতে পারেন, হয়তো বা ক্লাসের ওই পয়েন্টটা হয়তো মিস করছেন আপনি। বাট এটা আমি অনেক আগে থেকেই অ্যানাউন্স করে দিয়েছি, আমি একদিন দেখাবো। এটা কোর্সের কন্টেন্ট না, এটা আমি আপনাদেরকে একটা বোনাস হিসেবে শিখিয়ে দিছি। আচ্ছা, সো যখন আপনি নিবেন নিউ সাইট, এটা আমাকে নিতে দিবে না মনে হয়, আচ্ছা নিতে দিচ্ছে। এই যে এইখানে দেখেন টেমপ্লেট একটা অপশন থাকে না, এটা আগে জি ছিল না, এটা রিসেন্টলি ওরা ইন্ট্রোডিউস করছে, আগে আরো কঠিন করে নিতে হইতো। অনলাইনে গিয়ে টেমপ্লেট হচ্ছে ক্যাপচার করে তারপর সাইটের ভিতরে ইমপ্লিমেন্ট করতে হইতো, বাট এখন টেমপ্লেটে যাবেন, এখন দেখবেন কোন টেমপ্লেটটাতে একাধিক পেজ আছে। একাধিক পেজ আছে, মানে আমি আমার যে হ্যাঁ, কয়টা পেজ লাগবে ওইটা পেজ ওই কয়টা রকম আছে। পেজ কোনটাতে আছে, যেমন এইটা আমি রিভিউ করলাম, এটাতে দেখি কয়টা পেজ আছে। এটাতে একটা দুইটা তিনটা চারটা, চারটা পেজ পাঁচটা পেজ আছে, এন্ড হোম পেজ প্রায় ছয়টার মতন পেজ আছে, তাই না? এগুলো জি সবই ভাই। পেজ। তো আমি যদি এটা এখন আমি ইউজ করি, ইউজ এজ আমাকে আপডেট করতে বলছে, কারণ দুইটা ওয়েবসাইট হয়ে গেছে আমার, না থাকলে এখানে বলতো অ্যাড টু সাইট। অ্যাড করার সাথে সাথে আপনি দেখতেন এখানে আপনার ছয়টা পেজ অ্যাড হয়ে গেছে। কারণ আপনি ছয়টা পেজে কি কন্টেন্ট আসছে এটা তো আপনার দেখার দরকার নেই, ছয়টা পেজ না। বানাইতে না। পারছেন। বাকি কন্টেন্ট জি গুলো আপনি যে যে ফেলে দেন, সেকশন ধরে ধরে ফেলে দিয়ে আপনি আপনার মতো করে ডিজাইন করেন। বুঝছি? জি ভাই, বুঝছি। তো এটাই ছিল থ্যাংক আর ইউ কি। ভাই। ওকে। সো এখন ওটাও তাহলে কাস্টম, মানে বুঝতে পারছেন, ইটস অল অ্যাবাউট আপনি কতটুকু স্মার্টলি ম্যানেজ করতেছেন। ফ্রিল্যান্সিং এটাই আসলে, আপনি নিজেকে যতটুকু স্মার্ট করতে পারবেন আপনি তত আগে যেতে পারবেন। হয়তো বা অনেকে এটার জন্য কাজ হারায়, ঠিক আছে, আমিও শুরুতে কিছু কাজ হারিয়েছি। তো আমাকে বলছে তোমার অ্যাকাউন্টে কাজ করো, তো আমি বলছি তোমার কয়টা পেজ লাগবে, তো বলছে আমার তো 7টা থেকে 8টা পেজ লাগবে। আমি বলি এই 7টা 8টা পেজ তো বানানো যাবে না, পেইড প্ল্যান লাগবে। তো তুমি একটা পেইড প্ল্যান নাও, তারপর আমাকে দাও, আমি তোমাকে করে দিচ্ছি। আর ওর কথা এক হচ্ছে, আমি তোমাকে আগে আমার সাইডের অ্যাক্সেস কেন দিব, আবার কাজ শেষ হলে কিছু হয় নাই, তুমি কাজ করবা কতদিন ধরে, এই সময় আমি পেইড প্ল্যান কি কেন নিয়ে রাখবো? তো ঝামেলা না তাহলে? আপনি কি জি নিবেন ভাই। বলেন? না। আপনি কি শুধু শুধু একটা পেইড প্ল্যান নিয়ে একজন সেলারকে দিয়ে দিবেন, যার আপনি জানেনই না কাজটা কমপ্লিট করতে পারবে নাকি না পারবে, আবার তাকে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিবেন, সে বলবে তোমার অ্যাকাউন্টে করো, কাজ পছন্দ হইলে আমি ট্রান্সফার করে নিয়ে যাবো। ওয়েবসাইট ট্রান্সফার করা কিন্তু সহজ, ওই প্রতিদিনই ট্রান্সফার করি, আজকেও অনেকগুলো করছি তাই। আজকে দুইটা সাইট আমি ট্রান্সফার করে দিছি, আর একটা সাইট ক্লায়েন্টের কাছ থেকে আমি কপি করে আবার সাইট নিয়ে আসছি। পাশের সিঙ্কেই আছে, এটা দেখতে পাবেন, দেখাই আমি। আচ্ছা, ট্রান্সফার হচ্ছে যে কোনো সাইটের সেটিং এ এসে এই যে এখানে অপশন আছে দেখেন ট্রান্সফার, এখানে ইমেল দিবেন যে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যাচ্ছেন, এখান থেকে এন্টার ভ্যালিড ইমেল, মানে এখানে হচ্ছে সেন্ড অ্যাক্সেস দিবেন। ওই অ্যাকাউন্টে ওই ফ্লোতে লগ ইন করলেই দেখবেন যে এখানে একটা অপশন চলে আসছে, বা এখানে নোটিফিকেশন চলে আসছে যে কেউ এখন ট্রান্সফার করতে যাচ্ছে। ক্লিক করে অ্যাকসেপ্ট করে দিলে আপনার কাছে সাইট চলে আসবে। একদম ইজি বুঝতে প্রসেস, পারছি। রাইট? তো আমি জি কাজ কমপ্লিট করে ক্লায়েন্টকে কিন্তু এইভাবে ট্রান্সফার করে দিয়ে দিই। আপনারা ওইটা করতে পারেন। এখন প্রথমে তো 2 পেজের বেশি না নিলে তো আপনি প্রজেক্ট কমপ্লিট করবেন কেমনে, ঝামেলা না? এই জন্য হচ্ছে ওই ট্রিক্সটা হচ্ছে অ্যাপ্লাই করবেন। এটা আমি হচ্ছে অনেকদিন পরে পেয়েছি, এটার জন্য আমার কিছু কাজও হাতছাড়া হয়েছে, যেটা সত্য কথা। তো এখন ভালো একটা সিস্টেম আমি পাইছি, and এটা কাজে লাগে। আমি এটা অনলাইনে পাই নাই, একদম ট্রুলি স্পিকিং আমি নিজে নিজে একটা প্রজেক্ট করতে গিয়ে তখন আমার মাথায় আসলো, আচ্ছা আমি যে এই টেমপ্লেটটা নিলাম, এই টেমপ্লেটের মাধ্যমে তো আমি কিছু পেজ পেয়ে যাচ্ছি। সো এটার মাধ্যমে কিন্তু আমি পেজ ইমপ্লিমেন্ট করতে পারি, তাই না? And ভালোই, কয় বছর ধরে আমি কাজ করতেছি, এটা এখনো চেঞ্জ হয় না, এই সিস্টেমটা এখনো আছে। তো যতদিন আসে ইউটিলাইজ করতে পারবো। তবে ভাই ওদের ওদের বুদ্ধিটা বাঙালিদের মতো না, তো নাহলে ধরে ফেলতে হয় তাদের। কি জানি, ওরাও হয়তো চায় কিছু লুপহোল থাকুক, যারা স্মার্ট তারা যাতে কাজ করতে পারে, ওটা তারা যাতে ব্যবহার এই করতে জিনিসটা পারে করতে যাতে। পারে, তাই না? ওরা রাখছে ওই জিনিসটা হয়তো বা জি কোনো জি কারণে। জি ভাই। এটা একটা ফ্যাক্ট, কারণ ওরা কি যখন ইউজ করতেছে ওদের কাছে নোটিফিকেশন যাচ্ছে, ওরা দেখতেছে, অফ করতেছে না। ওরাও চাচ্ছে যে সবাই সার্ভাইভ না করুক, জাস্ট র্যান্ডম সব ডেভেলপার সার্ভাইভ করলে ওই ফ্লোর বদনাম হবে, তাই না? যে ওই ফ্লোতে সাইট করতে গেছিলাম হয় না, কাজ পারে না কেউ, কিছু না। ওরাও জি ভাই। চায় যে যারা স্মার্টলি ম্যানেজ করতে পারতেছে তারা যাতে আগাই যেতে পারে। তো আমিও আশা করি আপনারা স্মার্ট ফ্রিল্যান্সার হবেন, ভালো কাজ জেনারেট ইনশাল্লাহ। করতে পারেন। আচ্ছা, তো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে কমপ্লিট একটা ব্লগ ওয়েবসাইট ক্যাটাগরি পেজ সহ। তো আপনাদের একটা হোম পেজে ক্যাটাগরির জন্য অপশন থাকবে, তারপরে হচ্ছে ওইখান থেকে ক্যাটাগরিতে যাইতে পারবে, আপনার সিঙ্গেল পোস্ট করতে পারবে, মানে মানে কমপ্লিট একটা ওয়েবসাইট বলতে যেটা বোঝায়, ব্লগ পেজ থাকবে, এরকম একটা সেকশন থাকবে হোম পেজে, যেখানে গেলে ওই ক্যাটাগরির পোস্ট গুলো পড়তে পারবে। এইটা আবার পোস্ট ওপেন করতে পারবে এখানে রিড মোডে ক্লিক করে।
পোস্ট গুলা পুরোটা সে দেখতে পারবে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস শিখাই দিই, সেটা হচ্ছে আমরা অনেক সময় রিলেটেড পোস্ট চাই না ক্লায়েন্ট। রিলেটেড জি ভাই। পোস্ট মানে কি, এই পোস্টটা বাদে অন্য কিছু পোস্ট, তাই তো? জি, আমি একটা এটা খুব মানে ক্লিক করছি, বাট এ রিলেটেড আরো কিছু হিসাব পোস্ট চলে চাচ্ছি, আসছে। জি ভাই। এক্স্যাক্টলি। সো এখন আমি কি করতে পারি, এইটা আমি একটু দেখাই আপনাদের কিভাবে করতে হয়। এটা ওই যে ইটস অল অ্যাবাউট কাস্টম, আপনি যেভাবে কাস্টম চিন্তা করবেন ওইভাবে আপনাকে বানাইতে হবে। ব্লক পোস্ট টেমপ্লেট, এইখানে আমি ওই সেম জিনিসটা করব। আমার সেকশনটা কপি করা ছিল। আচ্ছা, এটা কি ফাঁকা সেকশন? এটা ফাঁকা সেকশন, আমি তো সেকশনটা নিয়ে আসি। আপনারা ডিজাইন করতে পারেন নিজে নিজে, আমি যে সময় বাঁচানোর জন্য ওই ব্লক থেকে সেকশনটা নিয়ে নিচ্ছি, যাতে আমাকে বারবার ডিজাইন করতে না হয়। আচ্ছা, ব্লগের থেকে মনে হয় পোস্ট ক্যাটাগরি টেমপ্লেটের ডিজাইনটা ভালো ছিল। আচ্ছা, সমস্যা নেই একই। এইখানে গিয়ে আমি কোনটা থেকে করবো, জাস্ট ব্লগ কপি পোস্ট। করলে চলে আসবে ভাই। আমার তো মনে হয় যে আমি কপি করতে পারছিলাম না সম্ভবত। এটা আগে করা যেত না, এখন কবে ট্রাই করছিলেন? আমি, রিসেন্টলি? না রিসেন্টলি না ভাই, কয়েকদিন মানে আপডেটের আগে সম্ভবত। হইতে পারে। আগে হচ্ছে এই যে কালেকশন লিস্ট কপি করা যেত না, এখন কালেকশন লিস্ট কপি করা যায়। একটা সাইটের মধ্যে ও ওই সাইডেই যদি কপি করেন পারে। আগে হচ্ছে এক পেজ থেকে আরেক পেজে কালেকশন লিস্ট নেওয়া যেত না কপি করে, এটা রিসেন্টলি ওরা অ্যালাউ করছে। ও খুব আচ্ছা। ভালো একটা জিনিস হয়েছে এটা, কারণ আগে হ্যাঁ, আবার প্রতিবার আমার একই রকম তো ডিজাইন করা সেকশন পেজ আরেকটা জায়গায় থাকতে পারে ভাই। থাকতে পারে। আর এই যে আমার লাগতেছে, আমি এটা করি, প্রচুর ব্যবহার করি এখন। তো আগে এটা পেইন হইতো আমার প্রচুর, যে আরে আবার ডিজাইন করতে হবে জিনিসটা, সেম জিনিসটা। অথবা আমাকে ডিসকানেক্ট করে করে নিতে হতো, সবগুলো ডিসকানেক্ট করতাম, তারপরে নিয়ে যেয়ে পরে আবার কানেক্ট করে করে দেওয়া হতো। তো এটা একটা পেইন ছিল আসলে। আচ্ছা, যাই হোক, সো এটা ধরলাম কালেকশন লিস্ট সেটিং, মানে কালেকশনে যে কোনো একটা ধরলেই হবে, সবগুলোতে ফিল্টার একই কথা। এটা ধরলেও যা, ওটা ধরলেও একই কথা। আচ্ছা, ফিল্টার। সো এইখানে ব্লগ পোস্ট ইজ কারেন্ট ব্লগ পোস্ট, তো কি হবে, ইজ নট কারেন্ট ব্লগ পোস্ট, তাই তো? জি মানে এই ব্লগ পোস্টটা ছাড়া ডিফারেন্ট ব্লগ পোস্ট গুলা, তাই তো? এখন আমি চাইলে কি করতে পারি, আরেকটা রিলেশন ধরাইতে পারি যে এই ক্যাটাগরিরও, পারি না? জি। সো ব্যাপারটা আমি আরেকবার বলবেন ভাই, আমার মানে কাছে যেমন ধরেন সিম এখন রিলেটেড পোস্ট যেহেতু শো করতেছি, তো জি যেমন ভাই। ধরেন এটা হচ্ছে বিডি নিউজ পোস্ট, এন্ড এইখানে জি তো যদি আমি চাই যে বিডি নিউজটারই আর কিছু পোস্ট দেখান, হতে জি পারে না? এখানে তো সব পোস্টই দেখাচ্ছি আমি এখন, এটা ছাড়া বাকি যে পোস্ট আছে সবই দেখাচ্ছে। জি ভাই। ঠিক আছে, এখন আমি যদি চাই না এখানে শুধু বিডি নিউজের পোস্ট গুলা দেখাবে, তাহলে আরেকটা ফিল্টার অ্যাড করতে হবে। একটা তো ফিল্টার আছেই, যে জি এইখানে ভাই। শুধু পোস্ট ওগুলাই দেখাবা যেটা এই পোস্টটা না, যেটা কারেন্ট পোস্ট ওই পোস্টটা না। একটা হচ্ছে হ্যাঁ ক্যাটাগরি। রেকর্ড দেন, হ্যাঁ রেকর্ড দেন। হ্যাঁ, হচ্ছে তো। সিলেক্ট ক্যাটাগরি কন্টেন্টস এনি সিলেক্ট ক্যাটাগরি, এটা হচ্ছে কারেন্ট, হ্যাঁ। এনি সিলেক্ট ক্যাটাগরিজ অফ কারেন্ট ক্যাটাগরিজ, যেখানে আছে পুরোটা, হইলো? তার মানে কি, এই ক্যাটাগরির পোস্ট হইতে হবে, যেই ক্যাটাগরির পোস্ট সে দেখতেছে। তো ফাইন, বিডি নিউজ ছিল, বিডি নিউজের অন্য অন্য বিডি পোস্ট গুলো নিউজেরই এখানে পোস্ট আসবে। হবে, বাট এইটা তো দেখানো যাবে না প্রথমটা আবার। বাদ দিয়ে। জি ভাই। হ্যাঁ, যেটা দেখতেছি ওইটা বাদ দিয়ে, আপনি যদি এইটা ওপেন করি বাকিগুলা দেখাবে, শুধু এটা বাদ দিয়ে, এই জি তো। ভাই। জি ভাই। আচ্ছা, আরেকটা কাজ করি, একটু লিমিট করে দেই। হ্যাঁ, লিমিট আইটেম তিনটা, তিনটা পোস্ট দেখা, রিলেটেড পোস্ট আর কয়টা দেখাবে, তাই না? জি ভাই। এই তো হয়েছে না? জি ভাই। জি এখন দেখেন মজার বিষয়, যে কোনো সিঙ্গেল পোস্ট আপনি ওপেন করবেন, ওই পোস্ট তো শো করবে, এবং ওইটা বাদে ওই ক্যাটাগরির ডিফারেন্ট আরো তিনটা পোস্ট শো করবে। হয়ে গেল রিলেটেড পোস্ট। জি ভাই। জি পুরাই কাস্টম, তাই না? জি ভাই। এবার আমরা মাথা খাটাই করছি পুরোটা। এই যে এটা আপনি নিজে নিজে একটা সময় দেখবেন আপনার ব্রেন খুলে গেছে, আপনি নিজেই এই লুপ গুলা নিজে নিজে বানাইতে পারতেছেন, আপনাকে কোনো হেল্প নিতে হবে না। উইফ্লো আসলে মজার একটা প্ল্যাটফর্ম, আপনি যদি কাজ করেন
যদি আপনার একটা কাজ ভালো লাগে আসলে খুবই মজার একটা platform। আচ্ছা, সো এটাও করবো, ঠিক আছে, রিলেটেড পোস্ট দিব। আর কাজগুলা কিন্তু দেখতে হবে, আমি খুব ইজি করে 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 দেখাচ্ছি তাই বলে যে ইজি তা না। নিজে করতে গেলে এগুলো সবগুলো জিনিসই প্যাচ লাগবে, একটা আরেকটার সাথে রিলেটেড মনে হবে। তো আপনার কাছে নতুন সবকিছু, তাই না, এই জন্য আপনার কাছে প্যাচ লাগবে না। আমি আপনাকে সবকিছু ভাঙা ভাঙা দেখাই দিচ্ছি দেখে মনে হচ্ছে ইজি। প্র্যাকটিস করতে হবে, বারবার ডিজাইন করতে হবে, একবার করা শেষ হয়ে গেলে আরেকটা সাইড আবার ট্রাই করেন নিজে নিজে। ওটাই হয়ে গেলে আরেকটা সাইড আপনার আবার আরেকটা ডিফারেন্ট কিছু দিয়ে ট্রাই করেন। করতে করতে সিএমএস টা ক্লিয়ার হয়ে গেলে ট্রাস্ট মি, ই কমার্স পানির মতো সোজা লাগবে। ঠিক আছে। সো সিএমএস আচ্ছা টা অনেক অনেক ইম্পর্টেন্ট, এবং এটা দিয়ে আপনি টিম মেম্বার বানাইতে পারবেন। এটা দিয়ে আপনি এই যে এখানে ক্লিক করলে যা দেখতে পাচ্ছেন সবগুলোই বানাইতে পারবেন। তো হইতে পারে যে আপনার একটা সাইডে অনেকগুলো টিম মেম্বার আছে, তো আপনি কি করবেন, টিম মেম্বার এটা দিয়ে বানাবেন, সাইডের ওখানে বানাই দিবেন ডিজাইনটা ওই ধরে ধরে ডাইনামিকলি এটার মতন বানায়া, তারপরে আপনি ক্লায়েন্টকে দেখাই দিবেন কিভাবে টিম মেম্বার আপলোড করতে হয়। তো এখানে গিয়ে টিম মেম্বার প্লাসে ক্লিক করে টিম মেম্বারের নাম, ইমেজ, ডেজিগনেশন সবকিছু দিয়ে দিবে। সাইডে গিয়ে দেখবে অটো অ্যাড হয়ে গেছে, ক্লায়েন্টও খুশি। ঠিক আছে, বুঝছি না? জি ভাই, জি। যে কোনো মুহূর্তে উনি চেঞ্জ করতে পারবে, রাইট। ইজি হয়ে গেল। ওকে, সো ঠিক আছে, একটু প্র্যাকটিস করতে হবে। আর ক্লাস একটু লম্বা হয়ে গেল, মোটামুটি কষ্ট হয়ে গেছে আপনাদের। একটু প্র্যাকটিস করবেন ক্লাসটা দেখে দেখে, তাহলে আশা করি পারবেন। আপনাদের কাজ থাকবে নেক্সট ক্লাসে এই হোম পেজ, ব্লগ পেজ, তারপর হচ্ছে সিঙ্গেল ব্লকের রিলেটেড পোস্ট, এই যা যা দেখানো হয়েছে পুরোটা দিয়ে একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করা, পারবো না? মানে জি একটা ভাই। ব্লগ ওয়েবসাইট পুরোটা? একটা ব্লগ ওয়েবসাইট, এক্স্যাক্টলি। ঠিক আছে। ওকে। আচ্ছা ভাই, একটু টাইম নেবো, সেটা হচ্ছে হুম যে হুম। এখানে আছি আমরা মেবি ইমতিয়াজ ভাই আছে, বাইজিৎ ভাই আছে, প্রীতি আপু আছে, আমি আছি। ইউজার কি আপনার ভাইয়া না অন্য কারো ইউজার লেখা আছে এটা? না, আমার না তো। ইউজার কে একটু বলেন তো, আছেন? ইউজার আপনি আছেন? আমি তো বুঝতে পারতেছি না যে ওনার নামটা ইউজার আছে। প্রত্যেকদিন জয়েন করে কিন্তু কোনো রেসপন্স নাই। ভাই ইউজার মনে হয় আমারটা আসছে, রকিবুল হাসান। রকিবুল হক, ও আচ্ছা আচ্ছা। নামটা একটু চেঞ্জ করে নিয়েন, হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, আমি খেয়াল করি না ভাই। আচ্ছা, ঠিক আছে ভাই। তাহলে আমরা আছি মাত্র এক দুই। ও সাজ্জাদ ভাই আবার, এটা আপনার তো বোধহয় নাকি ভাই? হুম, সাজ্জাদ এটা কার, আপনার কি? না না, আমারটা তো আমার নামেই থাকবে। ও উনি আপনাদের স্টুডেন্টই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমাদের স্টুডেন্ট। ঠিক আছে ভাই, এক দুই তিন চার পাঁচ ছয় জন। ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম